শিলা ম্যাডামের মতো স্মার্ট একজন মানুষ বাংলাদেশের মিডিয়া দুনিয়ায় কতজন ছিল আমার সন্দেহ আছে। কার কার সাথে সম্পর্ক ছিল বা আগে বৈবাহিক সম্পর্ক ছিল এটা তার নিজেই স্বীকার করেছে। সে কি লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করছে যেটা অনেক নায়ক নায়িকার নামে শুনে নমক পলিটিক্যাল নেতার সাথে? মেজর ডালিমকে নিয়ে নতুন করে চর্চা হচ্ছে, সবাই তাকে হিরো বানাচ্ছে। এটা নিয়ে আপনার মতামত কি? আপনার প্রিয় শিক্ষক আসিফ নজরুল স্যার, প্রশ্ন হচ্ছে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর তার ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাকে ছোট করার চেষ্টা করছে কিছু মানুষ। তার সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। আসিফ স্যারকে নিয়ে কথা বলতে গেলে যেটা হবে, অনেক ক্ষেত্রে এতই ক্লোজ, আসলে ক্লোজ মানুষদের নিয়ে কোনো কমেন্ট করাটা মুশকিলের একটা ব্যাপার। আসিফ স্যারের কথা যদি বলেন বা আসিফ স্যার ওয়াইফ যিনি আছেন শিলা ম্যাডামের কথা যদি বলেন, মানে দে আর হ্যাপি ফ্যামিলি। আর তাদের যেসব লাভিং কিডসগুলো আছে, চারটা বাচ্চাকে যেভাবে তারা মানুষ করেন, মানে অসম্ভব রকমের এই বাচ্চারা কিন্তু অ্যাডোরেবল। তো অনেক ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, অনলাইনে এমন অনেক কিছু দেখেন যেটা আসলে সত্য না, এবং মানুষকে শুধুমাত্র চরিত্র হননের জন্যই এমনভাবে অনেক কিছু করা হয়, দেখবেন সেই ব্যাপারটা কিন্তু প্যাথেটিক। ধরেন আপনি কাউকে পছন্দ করেন না অন্য কোনো কারণে, সে যখন একটা ভালো কাজ করছে স্টিল তাকে নিয়ে আপনি নানা ধরনের সমালোচনা করছেন। আমার চোখেও পড়েছে বিভিন্ন পেজ বিভিন্ন জায়গা থেকে, এবং এই পেজগুলা একটু খেয়াল করে দেখবেন এগুলো কারা চালায়। দেখবেন সিআরআই নামের যে প্রোপাগান্ডা সেলটা ছিল তাদের মাধ্যমে এটা প্যাট্রোনাইজ করে চালানো হয়। সো এই জাতীয় জিনিস দেখে আমার মনে হয় না কোনো কিছু বিশ্বাস করা উচিত। এমন আমরাও যারা বিভিন্ন পলিটিক্যাল স্পেয়ারে যারা কথাবার্তা বলি বিভিন্ন জায়গায়, দেখবেন অনেকেই এই জাতীয় বিরোধিতা করার স্বার্থেই শুধু বিরোধিতা করে। এই জিনিসগুলো কেন করা হয় জানেন? যে কাজটা বর্তমানে কেউ করছে ওই জায়গাটাকে কোশ্চেনের মুখে ছেড়ে দিতে। এই কাজটা করা উচিত না। এবং আরেকটা ব্যাপার কি, কেউই কি দোষ ত্রুটির ঊর্ধ্বে? আমি কি দোষ ত্রুটির ঊর্ধ্বে? আপনি দোষ ত্রুটির ঊর্ধ্বে? মানুষ তো তাহলে ফেরেস্তা হয়ে যেত। মানুষ ফেরেস্তা না। প্রত্যেকের জীবনে না শর্টকামিংসটা থাকে, কিন্তু সেটাকে অতিক্রম করে বৃহত্তর স্বার্থে কে কোন কাজটা করছে সেটা দেখা উচিত। সোফার আমি তাদেরকে দেখেছি, আমি ইন পার্টিকুলার দেখবেন আসিফ স্যারকে কেন্দ্র করে শিলা ম্যাডামকে নিয়েও অনেকে অনেক কথা বলছে, বাট শিলা ম্যাডামের মতো স্মার্ট একজন মানুষ বাংলাদেশের মিডিয়া দুনিয়ায় কতজন ছিল আমার সন্দেহ আছে। এখনও যদি উনি অভিনয় করতো, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মিডিয়া পাড়ায় যারা আছে তারা উনিকে ঈর্ষা করা শুরু করতো। এবং হুমায়ুন আহমেদ সাহেবের যে মেয়েরা আছেন, আপনি খেয়াল করে দেখেন, শিলা আহমেদের কথা যদি বলেন, নোভা আহমেদের কথা যদি বলেন, তাদের এত বোল্ড পার্সোনালিটি, তারা কিন্তু খুবই চার্মিং ক্যারেক্টার, এবং তারা খুবই সোবার, ভদ্র, এবং তারা সব কিছু বুঝে। তাদেরকে কখনো বিতর্কিত কোনো কাজ করতে দেখেছেন? বরং তারা এই স্বৈরাচারের সাথে কোনোদিন কি হয় নাই, এলোভ্য হয়ে যায় নাই। সো তারা যে পার্সোনালিটি রাখে বাংলাদেশের মিডিয়া পাড়ায় বর্তমানে এমন অনেকেই আছে, তাদের ধারে কাছে যাওয়া তো দূরে থাক, শত আলোক বর্ষ দূরে তাদের অবস্থান। সো তাদের এই অবস্থানগুলোকে কি সম্মান করা উচিত না? সো আসিফ স্যার ফ্যামিলিকে নিয়ে যেটা বললাম, আমি তো বললাম যে শিলা ম্যাডাম থেকে শুরু করে আমি খুব ক্লোজলি চিনি, এবং ব্যক্তিগত জীবনে তারা খুবই বোল্ড পারসন প্রত্যেকেই, এবং ওই জাতীয় অনলাইন প্রচারণার যে জায়গাটা সেটা দেখা উচিত না। আসিফ স্যারের পার্সোনাল লাইফ নিয়ে তো তার বইও আছে, বইয়ের ভেতরেও ব্যাপারটা কিন্তু এমন না, দেখা যাচ্ছে কার সাথে তার ঘর ছিল, সংসার ছিল, অনেক কথাবার্তা হচ্ছে। আসিফ স্যারের নিজের যে বই আছে, পিএইচডির গল্প থেকে শুরু করে আরও অনেক জায়গায় কার কার সাথে সম্পর্ক ছিল বা আগে বৈবাহিক সম্পর্ক ছিল এটা তার নিজেই স্বীকার করেছে। সে কি লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করছে যেটা অনেক নায়ক নায়িকার নামে শুনে নমক পলিটিক্যাল নেতার সাথে বিভিন্ন গল্প, সেগুলোর দিকে আমি না যাই। এ ধরনের ঘটনা কি ঘটেছে? সো যে নিজেই বলে দিয়েছে সেই ব্যাপারগুলোকে আর অপপ্রচারের জায়গা থাকে? আমার কাছে মনে হয় এইগুলা যারা বিবেচনা করেন তাদের এইটা বুঝতেই তারা পারেন। সো এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। নতুন করে সবাই 1972 থেকে 1975-এর ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছে, বিশেষ করে বঙ্গবন্ধুর শাসনকাল নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আবার নতুন করে মেজর ডালিমকে নিয়েও চর্চা শুরু হয়েছে, সবাই তাকে হিরো বানাচ্ছে। এই বিষয় নিয়ে আপনি কতটুকু জানেন? দুইটা পার্সপেক্টিভই কিন্তু আছে, বললাম না, এটা বোঝার জন্য বাকশাল থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলোও যেমন বোঝা উচিত। আবার তাদের ভেতরেও মানে শেখ সাহেব তো আসলে পাওয়ার ট্রান্সফারের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াটা রাখে নাই। এইটা যে কত বড় অন্যায়, এটা ওই যে দুর্ভিক্ষ কবলিত কয়েক লক্ষ মানুষের হাড়জিরজির অবস্থা হয়ে গেছে, তারাই শুধু বুঝতে পারে। আপনার ইতিহাসকে বুঝতে হইলে ওই সময়ের পার্সপেক্টিভ কিন্তু বিবেচনায় রাখতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম মানে এই ধরনের ব্রুটাল অনেক কাজ হওয়া, শেখ রাসেলের মতো শিশুও ছিল, অনেক নারীও কিন্তু মারা গেছে, আরও অনেক শিশুদের জীবনও কিন্তু হয়েছে। সো সেই জায়গাতেও
প্রক্রিয়াটার প্রতি কিন্তু অবশ্যই দ্বিমত থাকতেই পারে আপনার, কিন্তু ইতিহাসের বয়ানটাকে ওই জায়গায় বসে আপনার বিচার বিবেচনা করা উচিত। আবার ডালিম সাহেবের সাক্ষাৎকার আমি দেখেছি এগুলো, তবে সরল রৈখিকভাবে এখনকার জেনারেশনের আবার একটা প্রবলেম কি, কোনো একটা জায়গায় হঠাৎ করেই কাউকে হিরো বানিয়ে দেওয়া হয়, পরের দিনই হঠাৎ করে ডাউন করে দেওয়া হয়। এই যে কারণটা এইটাই হয়, আপনি কোনো মিম কন্টেন্ট দেখে ইতিহাসকে বিচার বিবেচনা করতে পারেন না। তো এটার হোল পার্সপেক্টিভটা বোঝাটা জরুরি। হঠাৎ করেই আপনি দেখবেন আগের দিনই ওই বাবর সাহেব এক্স মিনিস্টার তাকে ভিলেন বানিয়ে ফেলছেন, পরের দিনই আবার তাকে মানে ট্রল পেজ মিম পেজগুলোর ভেতরে একটা হিরো কালচার দিয়ে ফেলছেন। সো যারা এটা করছে অনেকে দেখবেন এই পুরো বয়ানটা জানে না। সো এখানে পুরা ব্যাপারটা বোঝার পরে কে কী করবে, এটার স্বাধীনতা কে কীভাবে চিন্তা করবে, ডালিম সাহেবকে কে কীভাবে চিন্তা করবে, প্রত্যেকে যাতে ওই স্বাধীনতাটা থাকে, কীভাবে অ্যাকসেপ্ট করবে না করবে, উভয় সাইডের বয়ানটা বোঝার স্বাধীনতাটা যাতে থাকে। আপনি আমার সাথে একমত নাই হইতে পারেন একটা ব্যাপারে, কিন্তু আপনি যে একমত না সেইভাবে ভাবার সুযোগটাও অবারিত থাকা উচিত। আপনি সাইদ আব্দুল্লাহকে নাই পছন্দ করতে পারেন, কিন্তু আপনি যে আমাকে অপছন্দ করবেন সেই স্বাধীনতাটা আমি আপনার প্রোটেক্ট করতে চাই, যে যাতে এমন না হয় যে সাইদ আব্দুল্লাহ এমন স্বৈরাচার হয়ে গেল যে তার কেউ সমালোচনাই করতে পারবে না, সবাই পছন্দই করতে হবে, এই কালচারটা আমি তৈরি করতে চাই না। সো সেম পার্সপেক্টিভ থেকে আমি এইটা বিচার বিবেচনা করতে চাই।